তুই অঝরে চলো চলো ছোট দাদা বাবু শ্মশানে গিয়ে বড় দাদা বাবুর শেষ কাজটা তো আমাদেরই সারতে হবে। দাদা শ্মশানে আমি যেতে পারবো না। ছোট দাদা বাবু চার বুকে ফুটা হাসি দেখবার জন্য আমি আমার সমস্ত সুখ বিসর্জন দিয়েছিলাম। যার পায়ে চলার পথ পরিষ্কার করে দেওয়ার জন্য আমি দুহাত দিয়ে কাঁটা সরিয়ে দিয়েছি। যার সত্যকে সার্থক করে তুলতে সারা দুনিয়া থেকে আমি পর করে দিয়েছি। সেই দাদাকে চিতায় তুলে দেওয়ার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন? তুমি আমার মৃত্যু দিলে না, তুমি আমার মৃত্যু দিলে না কেন? আমি কি কিচ্ছু না, কি করে হবে? আমার সঙ্গে আমি যে তার বৌদি, ও
মায়েরা শুনে বসিয়ে পূজা করা যায় মনিকা, যদি ওই হারাম জানাটা কি গো, রজতে কোনো সন্ধান পেলে তুমি? না সঠিক কিছু পাইনি। ওই দূর সম্পর্কের বন্ধুর কাছে খবর পেলাম রজতটাকে এখন শহরের নাম করা মস্তান হয়ে সর্বনাশ! সর্বনাশ। তাহলে এখন উপায়? সর্বনাশটা ওর চেয়ে বেশি হতো আমার। মানে? ওকে আমি তোমার নাকে কাঁদতে ভুলে ওই রজতকে আমি বাড়িতে আশ্রয় দিতাম। ছেলেটা আমার হার মাস চালিয়ে খেল। আবার কি সুন্দর জানো মনিকা, কি শুনলে গো? পুলিশ তাকে ওকে ধরবার জন্য ঘুরিয়ে বেড়াচ্ছে। তাহলে এখন উপায়? উপায়? ভাইয়ের জন্য হয়তো আমাকে আত্মহত্যা করতে হবে। না, ছি ছি ছি, এমন কথা তুমি মুখে একদম উচ্চারণ করবে না বলে দিচ্ছি। আমি চুপ করে থাকলে ওই পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা চুপ করে থাকবে না মনিকা। অবিশ্বাসের বন্ধুরা এতদিন আগে আমার সংসারের সমাধান করতো, এবার তারা সামনাসামনি বলছে ওই ডাকাতি করা পয়সাই নাকি আমাদের সংসার চলে। না গো না, পাড়ার প্রতিবেশী কারো কথায় তুমি কোনো কান দেবে না। পাড়া যাইটা বলে বলুক, তুমি যেন তাদের কোনো কথায় কান দিও না গো। চলো, হাত মুখ ধুয়ে তুমি দুটো কিছু খেয়ে নেবে, চলো। আরে যাও মনিকা, আমাকে একটু একা থাকতে দাও। তুমি এখান থেকে যাও। রবির অফিস থেকে এলে? আমি ফিরে এসেছি বাবা। এসেছি দেখি তোর মুখটা আমার শুকনো শুকনো লাগছে কেন রে? ও বুঝেছি, পয়সা বাঁচাবার জন্য আজ বুঝি অফিস থেকে হেঁটে বাড়ি আনি। বাবা, ও মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও রোমানের জন্য চা জল খাবার এনে দাও। যাচ্ছি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ শোনো বৌমা, লেটার বক্সটা একটু খুলে দেখো তো, যদি কোনো চিঠিপত্র থাকে। চিঠি আসেনি বাবা, তুমি এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। আসেনি? অতভাবে কি আমাদের কথা একেবারে বেবরণ ভুলে গেল? 5 বছর পর একদিন হঠাৎ এক সময় এসে দাবি করলো 10,000 টাকা। আমি দিতে পারলাম না, আর সেই অভিমানে ও যে 5 বছর আগে ফেরার হলো, একটা খবর পাঠানো না পর্যন্ত। আমাদের সব ছবি তুমি মন থেকে মুছে ফেলো বাবা। তার মানে ধরে নাও, তুমি ধরে নাও বাবা, সে আর বেঁচে নেই। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? না হলেও এবার হবে মনিকা। আর আমি বাবাকে মিথ্যা সান্ত্বনায় ভুলিয়ে রাখতে পারবো না। আজ আমি বাবার সামনে সব কথা প্রকাশ করতে চাই। আমি তোমার যদি ভয়ে পড়ে বলছি, বাবার সামনে এসব কথা বলো না। বাবা এত বড় আঘাত সহ্য করতে পারবেন না। কি হয়েছে বলো? আমি সব আঘাত সহ্য করতে পারবো। বল কবে, তবে কি রজত আত্মহত্যা করেছে? না, আত্মহত্যা তোমার রজত করেনি। তাহলে কি হয়েছে? তা কোথায় সে? বাবা, ওটা আমি রাখিনি বাবা। তবে দিন 10 আগে একবার এই বাড়িতে সে পা দিয়েছিল। আজ এসেছিল আমার রজত। তারপর কি হলো বল? ফিরে এলো যদি, সে আবার চলে গেল কেন? চলে সে যায়নি বাবা, চলে সে যায়নি। তবে বাবা, বাবা, তোমার কথা কোনো কান দেবেন না বাবা। ওরে একটা কথা বলো। মনিকা, কথা বলতে তুমি বাধা দেবে না। আমি তাকে তাড়িয়ে দিয়েছি বাবা। 5 বছর পর তোর ভাই ফিরে এলো, আর তুই থেকে তাড়িয়ে দিলি। তুই কি মানুষ? অমানুষ হতে আমি পারিনি বাবা। পুলিশ এসে রজতের খোঁজ করলো, পাড়া প্রতিবেশীরা আমার হাত ধরে অনুরোধ করলো ওই সবার বিরুদ্ধে যেন আমি আশ্রয় না দিই। তবু আমি চলিনি বাবা। তারপর একদিন এক সন্ধ্যায় এক অনাথিনী বিধবাতে আমার হাত ধরে হাও হাও করে কেঁদে বলল, আমার ছেলেকে যে ভগবান কিনে নিয়েছে, সেই ভগবানের দিব্যি দিয়ে বলছি তুমি তোমার ভাইকে আশ্রয় দিও না। তবে আমি খোঁজ দিয়ে জানলো ভগবান নয় বাবা, ভগবান নয়, আমার ভাই কেড়ে নিয়েছে ওই বিধবার ছেলেকে। মন আমার সেই দিন থেকে পাথর হয়ে গেল, বুক থেকে স্নেহ মায়া মমতা
সব হারিয়ে গেল, চোখ থেকে আমার অস্ত্র শুকিয়ে গেল। আমি আমি রজতকে ঘাড় ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। দেখো আমি কি করছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ওজন একটা মহিলার ওপরে নম্বর, না না একটা খাবার বিরোধী, ওই জেলখানা দাগিয়ে আছে। শান্ত হওয়া যায় না মনিকা, শান্ত হওয়া যায় না। আমিও সেদিন থেকে এমনিও শান্ত হয়ে পড়েছিলাম। সেদিন প্রথমে সবাই গলা গলা মিলিয়ে বলেছিল টাকা টাকা। রামেন চৌধুরী ইউনিভার্সিটিতে পড়া ছোট ভাই ওই রজত চৌধুরী একটা টাকা। ডাকাত রজত ডাকাতি করেছে। এক্স-মিলিটারি কর্নেল মৈত্র চ্যাটার্জির ছেলে জেলখানা স্বামী। জানো ও আমার ছেলে নয়। যে সন্তান তার বাবার মুখে কলঙ্ক লেপন করতে চায় তাকে আমি সন্তান বলে স্বীকার করি না। ও ফিরে এলে কিছুতেই ঘরে ঢুকছে বাবা। কুকুরের মতো চুপ করে থাকি না বাবা, না। একবারে দেশ ও দশের কাছে আমি কত সম্পর্কে ছিলাম। ডাকাতের ক্ষমা আমার বিধানে নেই। আজ ফেরত ডাকাতকে আমি বললাম না, বললাম না। আজ আমি শক্তিহীন বঙ্গধর্ম হয়ে গেছি। তাই এই সব অপমান আমার মাথা পেতে নিতে হচ্ছে। আমার মাথা পেতে বাবাকে এসব কথা বলতে গেলে কেন? তুমি মনিকা, তুমি চুপ করো, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। দাদা, এখানে হবে না। এই উত্তপ্ত পরিবেশের মধ্যে আমার তো বন্ধ হয়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতে বাবা বন্ধ। আমি বেশ বুঝতে পারছি আমাদের সামান্য একটু ভুলের জন্য আমার এই চোখের সংসারটা ভেঙে কান কান হয়ে যাবে। আপনি যদি আমার উপর বিশ্বাস থাকে আমি আবার নজরটাকে ফিরিয়ে আনবই বলছি। কি খবর ভাই? রজতের কোনো খবর পাওয়া গেছে? অতি কষ্টে কোথায় আছিস? কেমন আছি বলো? সেই কথা আমি আপনাকে বলতে পারবো না বৌদি। ও কথা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না। যদি শোনেন রজত কোথায় আছে, কি করছে, আপনার ওই মনের মালঞ্চ শুকিয়ে যাবে বৌদি। একটা একটা করে আপনার কামনা পর্যন্ত থেকে খসে পড়বে। অসুস্থ করবো? শুধু এইটুকুই জেনে রাখুন, আজকে আপনার সঙ্গে দেখা করতে আসবে। আসবে? হে তো অপমান সহিংসে আমার সঙ্গে দেখা করতে এই বাড়িতে আসবে। আসবে বৌদি, নিশ্চয়ই আসবে। আপনার আপন হলেও তাকে চিনতে পারেনি বৌদি। একবারে বাস করলেও আমি তাকে ঠিকই চিনেছি। ঠাকুরপো, আপনারা শুধু নজরদার পাষাণ পর্বতের মতো অন্তর্টাই রেখেছেন, কিন্তু সেই পাষাণ পর্বত ভেদ করে যে কি নিছড় এই ঝড়টা কবে কখন বেরিয়ে গেছে আপনারা কেউ দেখেও দেখেছি বৌদি। আপনারা কেউ দেখে ঠাকুরপো! যাও। না না, এতদিন দেখার প্রয়োজনীয়তা আমাদের ছিল না ঠাকুরপো। এতদিন তার সেটা আমাদের কাছে মনে হয়নি, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার অন্তরাত্মা যেন চিৎকার করে বলছে সে আসবে, সে নিশ্চয়ই ফিরে আসবে। নিশ্চয় আসবে। আমরা হলাম গিয়ে কৃষিবি। পয়সা পাবো। মাটির হাত। ওই গো, মানুষের মেয়ে। রমেন বাবুকে একটিবারের জন্য ডেকে দাও। এখন বাড়িতে নেই, এই সময় নেই মানে
এই যত বড় মুখ নাই তত বড় কথা। আমরা হলাম গিয়ে এই এই টাকা ধার দিয়ে চাইতে এসে এইরকম অপমান বলি একদম তো 3 পয়সার মাইনের অফিস আর একদম তো টাকা ওকে ওই মোটা অঙ্কের টাকা ডাকাতি করবে তবে আমার টাকা আসবে। অনেক সহ্য করেছি আর আমি সহ্য করবো না। সহ্য হলে কি করবেন জয়কেষ্ট বাবু? ছেড়েছে রে বাবা, যেখানেই বাঘের ভাই সেখানেই সোনা হবে। না, ইয়ে মানে তুমি ছেড়ে দাও বাবা, আমার লাগছে তো। কেন হরিদানের মাথার মতো কাঁপছেন কেন? কাঁদবো কেন? আমার আবার একবার রোগ আছে তো, ছেড়ে দাও বলছি। ঠাকুরপো, ঠাকুরপো, ওনাকে ছেড়ে দাও ঠাকুরপো। ওদের আমি আপনার বেঁচে গেলাম। আমরা হলাম গিয়ে কৃষি মিলন। এমন বেহিসেবি কাজ করবে না। চুপ করুন, বলুন কত টাকা পাবেন? 500 টাকা বাবাজি, কর করে 500 টাকা। সে কি? মা আমার স্বামী তো মাত্র 400 টাকা আপনার কাছ থেকে নিয়েছিল। আমরা হলাম গিয়ে কৃষি মিলন। এই টাকাই দেখো না। আসল 400 আর শতকরা 25 টাকা মাসিক সুদে 4 25 100 হলো দিয়ে পুরো 500। এই হিসেবের করেও বাগেও খাই না। চলে বাবাজি, তুমি আমায় উল্টে হবে না বাবাজি, উল্টে হবে না। আমরা হলাম গিয়ে কৃষি মিলন। এই মানুষের ওপর বিশ্বাস হারালে আমাদের কাজ কারবার চলবে কি? পুরো সন্ধ্যা ঠাকুরপো, এতদিন তুমি কোথায় ছিলে ভাই? আমাদের আবার থাকার ক্ষতি। সরকারি ফুটপাত, বেসরকারি গাছতলা, ওই বড় বড় বাবু সাহেবদের গাড়ির বারান্দা, এখানে পড়ে থাকি। এইভাবে কতদিন চলবে? দেখি কতদিন চলতে পারি। তোমার দাদার মুখে শুনলাম তুমি নাকি নরকের পথে নেমে যাচ্ছ। যেমন খুন, চুরি, ডাকাতি, রাহাজানি সবই তো করছো। তোমাদের বিচারে যেটা নরক বদি, আমার কাছে সেটা স্বর্গ। এমএসসি পাঠারও তো রজত চ্যাটার্জি আজ বিশ্বের কাছে একটা জেল কাটা তাকে আছে। চাকরি করে সৎ উপায়ে বেঁচে থাকার কোনো পথ আমার জন্য খোলা নেই বৌদি। ঠাকুরপো, তাই বলে পেট তো আর মানবে না বৌদি। যে কোনো উপায়ে দুটো খেতে তো হবে। অন্য কোনো উপায় কি পেট চালানো কি? জয় বৌদি জয়, কিন্তু সব ভেকোলাই না। কারণ তোমরাই তো আমার প্রধান শত্রু। যদি মিথ্যা একগাদা লেখাপড়া না শেখাতে, তাহলে মোট বইতে, রিক্সা টানতে আমার পেস্টিজে পারত না। ঠাকুরপো, মোট বই নেই, রিক্সা টানতে গেলে অমনি আমার শিক্ষা দীক্ষা আমার গলা চেপে ধরে। চাকরি চাইতে গেলে অফিসের ওই টেবিল চেয়ারগুলো পর্যন্ত চিৎকার করে বলে ওঠে, তুই জেল খাটা তাকিয়ে আসাবি। অসহ্য খিদের জ্বালাই যদি কারোর কাছে হাত পেতে আমি ভিক্ষা চাই, অফিসের দাঁত খেয়ে চিৎকার করে বলে ওঠে, খেতে খাওয়ার হিম্মত আছে, খেতে খা। তাহলে তুমি বলতে পারো আমি কোথায় যাব, কি খাবো, আর কে দেবে আমাকে আশ্রয়? আমি তোমাকে এতদিন যেমন আশ্রয় দেওয়ার
বুকের মাঝে ঠাঁই দিয়ে রেখেছিলাম, ঠিক এখনো আমার এই বুকের মাঝে তোমাকে ঠাঁই দিয়ে রাখবো না করবো। আমরা যদি দুবেলা দুপুরো খেতে পাই, তুমিও খেতে পাবি ভাই। তোমার দাদার হাতে পায়ে ধরে যেমন করে হোক না কেন, তাকে আমি ঠিক মানিয়ে নেব। দরকার হলে তার পায়ে মাথা করে। না না বৌদি না, আমার জন্য তুমি ছোট হয়েও না। ওই সময় আমি আমার মাকে হারিয়েছি, তুমি সে অভাব আমার পূরণ করেছ, আমার মায়ের স্থান অধিকার করি। সামান্য একটা তুচ্ছ কারণে মা ছোট হয়ে যাবে, কোন সন্তানটা দেখতে পারে না বৌদি। সহ্য করতে কোথায় যাচ্ছ তুমি? জনস্রোতে হারিয়ে যাচ্ছি। অজানা ব্যথায় বুকটা যখন আমার হাহাকার করে উঠবে, তখন আমি শত বাধা বিপত্তি দু হাতে সারিয়ে ঝড় ঝান্ডা অপেক্ষা করে অভিযাত্রা নৃত্য প্রচেষ্টা পরিচ্ছদ করে প্রত্যক্ষকে ছুটে আসবো। কোনো বউয়ের আকর্ষণে নয়, আসবো গুরুজন সার্থক করেছে। আমার মায়ের রূপ, আমার চলে গেল ঠাকুরপো, আমার এই শান্ত শীতল মুখটার মাঝে বাজের আঘাতে এখান থেকে চলে গেল। না না, ওকে আমি কিছুতে এখান থেকে যেতে দেবো না। ও যখন আমাকে মায়ের আসনে বসিয়ে প্রতিষ্ঠা করতে চায়, আমিও তেমনি আমার এই বুকের মাঝে আমার স্নেহ মায়া মমতা উজাড় করে দিয়ে আমি তার হাসি ভরা মুখটার মাঝে দাঁড়িয়ে বলতে চাই, তুই